হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি সেশন নিয়ে শুরু করছি। ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন কিভাবে করতে হয় এবং কত সহজভাবে তোমরা করতে পারো, যাতে সামনে পিএসসি ক্লার্ক মিসলেনিয়াস এক্সাম আছে, সেগুলো প্রিলিমসের সাথে সাথে তোমাদের মেন্সের প্রিপারেশনটাও এখন থেকে শুরু করে দিতে হবে। না হলে তোমরা প্রিলিমসে পাশ করে গেলেও তোমরা মেন্সে গিয়ে তোমাদের খুবই সমস্যা হবে। তাই আজকে থেকে আমি যে সেশনটা শুরু করছি, তোমরা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমরা প্রিলিমসের প্রিপারেশনটা যেমন নেবে তেমন শুধু একটি করে ভিডিও দেখবে, বা অন্য কোথাও থেকে প্রিপারেশন যদি নিয়ে থাকো সেটাও নেবে, তাহলে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। আজকে শুরু করছি, কিছু গ্রামাটিক্যাল রুলস আমি শেখাবো এবং তার সাথে একটি প্যাসেজ তোমাদেরকে বলে দেব কিভাবে ওটা ইজিলি তোমরা করতে পারো। শুরু করছি আজকের প্রথম রুলস। ইউজ অফ এম টু অর ইজ টু অর এ টু। এই এম টু, ইজ টু, এ টু, এই তিনটে কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের দেখাবো। করতে হয়, যেতে হয়, খেতে হয়, এমন প্রতিদিন যে সব কাজ করতে হয় বা দায়িত্বের মধ্যে পড়ে, এমন বোঝালে এই এম টু, ইজ টু বা আর টু ব্যবহৃত হয়। তোমাদের বেশি ইংলিশে যে খুবই পটু হতে হবে তা নয়, তোমাদেরকে জাস্ট মেন্সটা ক্লিয়ার করার জন্য তোমাদের গ্রামাটিক্যাল রুলস গুলো তোমাদের ভালো করে জানতে হবে, ট্রান্সলেশন কিভাবে সহজে করতে হবে। এছাড়াও প্রেসি, রিপোর্ট রাইটিং, এগুলো সবই আমি আস্তে আস্তে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। তোমরা শুধু একটু মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করবে, দেখবে তোমরা অনেকটাই সুবিধা পেয়ে যাবে। এবং দেখো রুলস, রুলস কি বলছে, সাবজেক্ট প্লাস এম টু অর ইজ টু অর আর টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দেখে নিলে এর রুলসটা কি আছে। এই এম টু, ইজ টু আর আর টু ব্যবহার করার না করার জন্য, অর্থাৎ নেগেটিভ সেন্স আনার জন্য কি ব্যবহার করতে হবে, এই এম টু, ইজ টু, আর টু এর সঙ্গে যদি নেগেটিভ সেন্স আনতে চাই তখন কি হবে, ডু, ডিড, ডাজ বসে না, শুধু এম, ইজ, আর এর পর নট বসবে। তাহলে দেখে নিলে এই এম টু, ইজ টু, আর টু এর সঙ্গে কখনো ডু, ডিড, ডাজ বসিয়ে না করা যায় না, অর্থাৎ নেগেটিভ সেন্স আনা যায় না। তোমাদেরকে জাস্ট এম, ইজ আর আর এর পরে একটা নট বসাতে হবে। তাহলে দেখো এক্সাম্পলের সঙ্গে তোমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করে নিতে পারো। দেখো, আমাকে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয়। দেখো তাহলে এখান থেকে বলেছিলাম যেতে হয়, মানে একটা দায়িত্বের মধ্যে পড়ছে, আমাদের বিদ্যালয়ে প্রতিদিন যেতে হয়, বাধ্যবাধকতামূলক বা দায়িত্বের মধ্যে এটা পড়ছে। তাই আমাদেরকে এই রুলসটা ফলো করতে হবে। আই এম টু গো টু স্কুল এভরিডে। দেখো, আমাকে, আমাকে মানে আমি, আই থেকে আমাকে আসছে আই এম, আই এর সাথে সবসময় এমটা হয় এম, এম টু, এম এর পর কি এম টু, যেহেতু এটা এম টু এর রুলস, দেখো এম টু গো, বিদ্যালয়ে যেতে হয়, তাহলে টু গো যেতে, যেতে কি, তাহলে ভার্ব, ভার্বটা গো। টু স্কুল, তাহলে কোথাও যেতে, বিদ্যালয়ে যেতে, তাহলে টু স্কুল এভরিডে, তাহলে প্রতিদিন, প্রতিদিনটা কি এভরিডে। আই এম টু, এম টু ইউজ করলাম, তারপরে গো, ভার্বের ফার্স্ট ফর্ম গো, গো এর ফার্স্ট ফর্ম গো, টু স্কুল, টু স্কুল মানে এটা কি অবজেক্ট, আর এভরিডে মানে প্রতিদিন। আই এম টু গো টু স্কুল এভরিডে। দেখো তোমরা নিজেরাও করতে পারবে। তাকে গান গাইতে হয়, তাকে, তাকে বলতে আমরা কি বোঝাবো, হি আনবো, হি ইজ, হির সাথে সবসময় ইজ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সবসময় হির সাথে, তাহলে ইজ হবে। এর সাথে এম তো হবেই না, আয়ের সাথে জাস্ট এম হয়। তোমরা কিছু কিছু জিনিসগুলো তোমরা ভালো করে ফলো করবে, দেখবে তোমরা যদি এরকম ভাবে সেন্টেন্স তুলে তুলে করতে থাকো তাহলে তোমাদের গ্রামারও সলভ হবে, তার সাথে সাথে তোমরা ট্রান্সলেশন গুলো শিখে নিতে পারবে। হি ইজ টু, তাহলে এটা কি ইজ টু, ইজ টু সিং, হি ইজ টু সিং। হি ইজ টু সিং, সিং এ সং, এটা তোমরা লিখে নাও, হি ইজ টু সিং এ সং। তাহলে আমরা এখানে কি দেখেছিলাম, অবজেক্ট একটা বসাতে হবে, তাহলে এখানে একটা এ সং আনতে হবে। হির সাথে ইজ টু, তারপরে কি সিং, গাওয়া মানে সিং, ভার্বের ফার্স্ট ফর্ম সিং, তারপরে কি বলেছিলাম অবজেক্ট, অবজেক্ট হিসাবে কি আনতে হবে, কি গাইতে হবে, গান, তাহলে কি এ সং বা সং, শুধুমাত্র সং ও আনা যাবে
বা এ সং। তারপরে দেখো এক্সাম্পল দেখো, তাদেরকে প্রতিদিন বই পড়তে হয়, তাদেরকে প্রতিদিন বই পড়তে হয়, তাহলে এটাও তাদের একটা কাজের মধ্যে বা দায়িত্বের মধ্যে পড়ছে। দে আর টু রিড বুক এভরিডে। দেখো দে, তাদের, তাদের মানে দে, দে নিয়ে আসতে হবে, দের সাথে আমরা কি জানি আর হবে, তাহলে আর টু, আর ভার্বের ফার্স্ট ফর্ম রিড, বুক, বুকটা কি অবজেক্ট, তারপরে প্রতিদিন, তাহলে প্রতিদিনের জন্য কি আনলাম এভরিডে। নেক্সট দেখো ইউজ অফ হ্যাভ টু অর হ্যাজ টু। হ্যাভ টু আর হ্যাজ টু কোথায় আমরা ইউজ করব? করতে হবে, যেতে হবে, খেতে হবে, এমন ভবিষ্যতের কিছু দায়িত্ব নিয়ে বোঝালে এদের ব্যবহার করা হয়। তাহলে ভবিষ্যতের কিছু কাজ যদি বোঝায় তখন কি হবে? হ্যাভ টু আর হ্যাজ টু। এম, এম টু, ইজ টু, আর টুটা কি দেখেছিলাম? করতে হয়, খেতে হয়, যেতে হয়, এগুলো কি? এটা রেগুলারের কাজের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে ভবিষ্যতের কাজের কিছু দায়িত্বের কথা বলা হয়েছে। করতে হবে, যেতে হবে, খেতে হবে, তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার দেখো রুলসটা কি বলছে। রুলসটা আছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ টু। সাবজেক্টের সঙ্গে আমরা কি দেব? হ্যাভ টু অর হ্যাজ টু, যেখানে হ্যাভ বসে আর হ্যাভ বসবে, না হলে হ্যাজ বসবে। তারপরে সেই সেম রুলস, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমাকে স্কুলে যেতে হবে, তাহলে ভবিষ্যতের কথা বলছে। আমাকে, আমাকের জন্য কি আনবো? আই, আয়ের সাথে সবসময় কি বসে? হ্যাভ বসে, হ্যাভ, আয়ের সাথে হ্যাভ বসে, কারণ এটা কি আইয়ের সাথে হ্যাভ বসে, হ্যাভ টু, তাহলে আই হ্যাভ টু গো, গো কি ভার্বের ফার্স্ট ফর্ম গো, আর টু স্কুলটা কি? টু স্কুলটা হলো অবজেক্ট। তাহলে বোঝা গেল। নেক্সট রুল, নেক্সট এক্সাম্পল দেখো, তাকে বই পড়তে হবে, তাকে বই পড়তে হবে, তাকের জন্য কি আনবো? হি অথবা সি, এখানে কোনো মেনশন করা নেই, পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ কোনো মেনশন করা নেই, তাই আমরা হি দিতে পারি অথবা সি দিতে পারি, কোনো ভুল নেই। হি আর সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি বসবে? হ্যাজ টু, হ্যাজ টু, হ্যাজ টু রিড বুক। রিডটা কি? রিডটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বুঝতে পারছো? ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে এগুলোর ক্ষেত্রে, তাহলে ভবিষ্যতে বোঝাচ্ছে, কিন্তু এখানে বসছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাজ টুর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। তোমাদের এখানে গন্ডগোল যাতে না হয় তাহলে বুঝে নাও ভালো করে, ভবিষ্যৎকালের জন্য আমরা হ্যাজ টু ইউজ করছি কোথায়? যখন ভবিষ্যতের কিছু দায়িত্ব নিয়ে বোঝানো হবে। হি অর সি হ্যাজ টু রিড বুক, রিড বুক, বুকটা কি? এটা কি অবজেক্ট। তোমাকে খেলা করতে হবে, তোমাকে খেলা করতে হবে, কি হবে? তোমাকে জন্য কি আনবো? ইউ, ইউর সাথে কি বসানো হয়? ইউর সাথে হ্যাভ টু, ইউ হ্যাভ টু, এটা আমরা ছোট থেকেই শিখে আসছি, এটা স্কুল লেভেল থেকেই শিখে আসছি, ইউর সাথে কি হয়? হ্যাভ হয়। আর হি সি কোনো নাম থাকলে কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়? হ্যাজ টু। তাহলে দেখো ইউ হ্যাভ টু ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, তোমাকে খেলা করতে হবে, কি হবে? ইউ হ্যাভ টু প্লে। আমাদেরকে কাল বই পড়তে হবে, আমাদেরকে কাল বই পড়তে হবে, ভবিষ্যতের দায়িত্ব বোঝাচ্ছে, বই পড়তে হবে, তাহলে কি হবে? উই, উই শ্যাল, উইর সাথে কি হবে? শ্যাল অথবা উইল হবে। এখন শ্যাল উইল দুটো ইউজ করা যায়, এখনকার নতুন রুলস অনুযায়ী শ্যাল উইল এর মধ্যে কোনো ডিফারেন্স দেখা হয় না, তাই তোমরা শ্যাল উইল যে কোনোটাই বসাতে পারো। যদি গ্রামাটিক্যাল বলো তাহলে উই এর সাথে শ্যাল বসে, কিন্তু যদি জোর দিয়ে বোঝানো হয় তাহলে তোমরা কি হবে? হ্যাভ টু এর সাথে উইল বসাতে পারো, অথবা তোমরা শ্যাল উইল যে কোনো একটিই বসাতে পারো, কোনো ভুল নেই, তাহলে এটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই। উই শ্যাল অথবা উইল, যদি আমাদেরকে কাল বই পড়তে হবে, যখন কালের কথা বলে দিল তখন শ্যাল অথবা উইল আনতে হবে, এটা তোমরা ভালো করে দেখে নাও। তাহলে উই এর সাথে কি হয়? হ্যাভ টু, উই এর সাথে উই শ্যাল উইল, উই শ্যাল অথবা উইল হ্যাভ টু রিড, রিডটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বুক, বুক তারপরে কি টুমরো, টুমরো, উই শ্যাল অথবা উইল হ্যাভ টু রিড বুক টুমরো। বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি মনে হয় এরকম ভাবে গ্রামার করলে তোমাদের সুবিধা হবে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমি রেগুলার এরকম গ্রামাটিক্যাল বিভিন্ন প্রবলেমস গুলো আমি নিয়ে আসবো, তোমরা আগে গ্রামারটিকে ইজি করে নাও, তারপরে তোমরা ট্রান্সলেশন ধরবে, দেখবে ট্রান্সলেশন করতে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এছাড়াও ভোকাবুলারিটা তোমাদের বাড়ানোর জন্য আমি বিভিন্ন সেন্টেন্স নিয়ে আসবো, বিভিন্ন ওয়ার্ড নিয়ে আসবো, তোমরা দেখবে সেগুলো দেখতে দেখতে তোমাদের ভোকাবসটা তোমরা নিজেদেরকে বাড়িয়ে নিতে পারো।
দেখো চলে যাচ্ছি পরেরটায়। ইউজ অফ ডু নট অর ডাজ নট, ডাজ এর সাথে নট প্লাস হ্যাভ টু, উই এর সাথে কি ইউজ অফ ডু নট অর ডাজ নট, তারপরে কি হ্যাভ টু, এটা কখন ইউজ হয়, হ্যাভ টু অর হ্যাজ টু কে প্রশ্নবোধক বা না বোধক করতে হলে সাহায্যকারী হিসাবে ডু অর ডাজ আনতে হয়। তাহলে এর আগে আমরা কি দেখেছিলাম, এর আগে হ্যাভ টু অথবা হ্যাজ টু এর ইউজ দেখেছিলাম। এখন কি বলছে, ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নটটা কেন আনা হচ্ছে হ্যাভ টুর সাথে, দেখো হ্যাভ টু কে না করার জন্য, হ্যাভ টু আর হ্যাজ টু কে না বোধক সেন্সে আনার জন্য অথবা প্রশ্নবোধক করার জন্য আমরা কি আনবো, ডু অথবা ডাজ আনতে হবে। রুলসটা দেখো, সাবজেক্টের সাথে কি ডু নট অথবা ডাজ নট, তার সাথে কি আসবে হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা কখন হয়, এটা না বোধকের সেন্সে আসে। এবার দেখো ডু অর ডাজ, ডু অর ডাজটা কখন, ডু অর ডাজ যখন আমরা কোনো কিছু কোয়েশ্চেন আনবো অথবা প্রশ্নবোধক, প্রশ্নবোধক যখন বোঝাবে, প্রশ্নবোধক সেন্সে যখন বোঝাবে তখন ডু অর ডাজটা প্রথমে বসবে। তাহলে এখানে দেখলে না বোধকের ক্ষেত্রে সাবজেক্টের পর বসেছে, কিন্তু যখন প্রশ্ন করা হবে তখন ডু অথবা ডাজটা প্রথমে বসবে সাবজেক্টের আগে, তারপরে সাবজেক্টের পরে বসবে কি হ্যাভ টু, হ্যাভ টু বসবে, তারপরে হ্যাভ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, সেই সেম জিনিস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার এক্সাম্পল দেখো, আমাকে স্কুলে যেতে হবে না, আই ডু নট হ্যাভ টু গো টু স্কুল, আমাকে, আমাকে জন্য কি আনবো, এটা আগেই দেখেছো আই, আমাকে স্কুলে যেতে হবে না, আই ডু নট, আই এর সাথে ডু ব্যবহার হয়। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা কি নিয়ে আসতাম, ডাজ নিয়ে আসতাম, কিন্তু আই এর সাথে সবসময় ডু নট আসবে, ডু নট হ্যাভ টু, আই ডু নট হ্যাভ টু গো, গোটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, টু স্কুল, টু স্কুলটা কি অবজেক্ট। তাহলে কি হলো, আমাকে স্কুলে যেতে হবে না, এটা কি হলো, আই ডু নট হ্যাভ টু গো টু স্কুল, এটা কি সেন্সে বোঝালো, এটা না বোধক সেন্সে বোঝালো, তাই আই এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে আমরা কি বসালাম, ডু নট, এখানে ডাজ নট নয়, এখানে ডু নট ইউজ হলো। তাকে কি গান করতে হবে, এখানে কি সেন্স দিয়েছে, এখানে প্রশ্নবোধক সেন্স দিয়েছে, ইন্টারোগেটিভ বোঝাচ্ছে, তাহলে কি হবে ডাজ, তাহলে কি তাকে জন্য কি আনবো, হি আনতে হবে, হি এর আগে কি হবে, হিটা তো সাবজেক্ট, হি এর আগে কি হবে ডাজ হবে, কারণ হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর আগে তাহলে ডাজ হচ্ছে, এখানে ডু ইউজ হবে না, এখানে ডাজ হবে হি এর জন্য। তারপরে কি হ্যাভ টু, এর পরে কি হবে, এখানে হ্যাভ টু হবে, তোমরা এখানে ভুল করে হ্যাজ টু বসাবে না, কারণ এখানে হ্যাজ টু এর পরিবর্তে যখন আমরা না বোধক করব তখন আর হ্যাজ টুটা ইউজ হবে না, তখন শুধুমাত্র হ্যাভ টুটাই ইউজ হবে। তোমরা এখানে এরর কারেকশনের মধ্যে এই জিনিসটা তোমরা দেখতে পাবে, তোমরা ভালো করে বুঝে নাও, এখান থেকে এরর কারেকশনও তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ডাজ হি হ্যাভ টু সিং, ডাজ হি হ্যাভ টু সিং, তাকে কি গান করতে হবে, তাহলে কি হি ডাজ এর জায়গায় আমরা কি দিলাম ডাজ হির পরে কি হ্যাভ টু ছিল, তাহলে আমরা হ্যাভ টু বসিয়েছি, তারপরে কি সিংটা কি গান, তাহলে গান করতে হবে, তাহলে এখানে অবজেক্টটা আমাদের না দিলেও হবে, এ সং অথবা সং কিছু না দিলেও হবে, যদি দিই তাহলেও কোনো ভুল নেই। তোমাদেরকে বই পড়তে হবে না, এখানে কি বোঝাচ্ছে, না বোধক বোঝাচ্ছে, তোমাদের জন্য কি আনবো ইউর সাথে কি হয়, ইউর সাথে ডাজ হয় না, ইউর সাথে ডু হয়, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে ইউর সাথে ডু নট এর পরে কি হবে, রুলস অনুযায়ী হ্যাভ টু রিডটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, আর বুকটা কি অবজেক্ট, ইউ ডু নট হ্যাভ টু রিড বুক, তোমাদের বই পড়তে হবে না, ইউ ডু নট হ্যাভ টু রিড বুক। রামকে কি ফুটবল খেলতে হবে না, রামকে তাহলে কি রামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি নিয়ে আসবো, এখানে ডাজ আসবে, কিন্তু ডাজটা কোথায় বসবে, ডাজ নটটা ফার্স্টে বসবে, এখানে যেহেতু রাম এটা এখানে নাম বোঝাচ্ছে তাই ডাজ এর পরে নট আসবে, শুধুমাত্র ডাজ বসালে হবে না। এই রুলসটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ডাজ বসেছে, এখানে ইন্টারোগেটিভ সেন্স এসছে, কিন্তু এখানে আমরা কোনো নট ইউজ করিনি, কিন্তু এখানে রামকে যেহেতু বোঝাচ্ছে কোনো নাম বোঝাচ্ছে তাহলে ডাজ নট আসবে, ডাজ নট রামটা কি তারপরে রাম হ্যাভ টু, রামের পর হ্যাভ টু নট হ্যাজ টু,
যদি গ্রামাটিক্যাল দেখি তখন আমাদের মনে হতেই পারে এখানে হ্যাজ টু ইউজ অর দরকার ছিল, কিন্তু এখানে হবে না, কারণ রুলসে বলছে এখানে হ্যাভ টু ইউজ হবে, তাহলে হ্যাভ টু প্লে ফুটবল। তাহলে বোঝা গেল ব্যাপারটা। নেক্সট চলে যাচ্ছি, ইউজ অফ হ্যাড টু। ইউজ অফ হ্যাড টু, হ্যাড টুটা কিভাবে ইউজ করা হয় দেখো, করতে হয়েছিল, খেতে হয়েছিল, বলতে হয়েছিল, এইগুলোর মাধ্যমে আমরা কি জানতে পারলাম, এটা একটা অতীতের কথা বলছে, এমন অতীতের কিছু বাধ্যবাধকতাকে নির্দেশ করলে এদের ব্যবহার হয়। এদেরটা বলতে কি হ্যাড টু, হ্যাড টুটা ব্যবহার হয়, এর ব্যবহার হয়। তাহলে কি করতে হয়েছিল, খেতে হয়েছিল, বলতে হয়েছিল, এমন অতীতের কিছু বাধ্যবাধকতাকে নির্দেশ করলে হ্যাড টু ইউজ হয়। দেখো রুলসটা এবার দেখো, সাবজেক্টের পরে কি হবে হ্যাড টু, সাবজেক্টের পরে হ্যাড টু, তাহলে হ্যাড টুর জন্য আমরা কি করব, সাবজেক্টের পরে হ্যাড টু আর সেম রুলস এর অনুযায়ী ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে প্লাস অবজেক্ট। তোমরা রুলস গুলো একটু প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা মুখস্থ করে নেবে, কারণ তোমরা এইগুলো যদি এমনি মুখস্থ করো তাহলে তোমাদের মনে থাকবে না, তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই ইংলিশ গ্রামারটা তোমাদের কাছে ইজি হবে। না হলে তোমরা কোনোদিনই ইংলিশ ক্লিয়ার করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে। তোমাদের ট্রান্সলেশন বারবার করতে হবে, রিপোর্ট রাইটিং বারবার লিখতে হবে, প্রেসি করতে হবে, প্রিলিমস এর পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমাদের এখন থেকে মেন্স এর পড়াশোনা করতে হবে যদি তোমরা চাকরিটা পেতে চাও। এক্সাম্পল দেখো, আমাকে বই পড়তে হয়েছিল, আমাকে, আমাকের জন্য কি আনতে হয় তোমরা আগে জেনে নিয়েছো, আই হবে, আয়ের সাথে কি আছে, সরি এখানে হয়েছে কি, এখানে ভুল আছে একটু, এখানে হ্যাড টু হবে, কারণ এখানে কি বোঝাচ্ছে, এখানে হ্যাড টু ইউজ হচ্ছে, আমাকে বই পড়তে হয়েছিল, এখানে অতীতের কথা বলছে, তাই কি হলো আই হ্যাড টু, আই হ্যাড টু রিড বুক, এটা পাস্টের কথা, তাই আই হ্যাড টু রিড, রিডটা কি এখানে কি পড়া, পড়ার কি ভার্বের ফার্স্ট ফর্ম রিড, এখানে তো রিড এটা ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম সেম, কিন্তু এখানে কি এটা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। তারপরে কি বুক, বুকটা কি, বুকটা হচ্ছে অবজেক্ট, তাহলে তোমাকে কাজটি করতে হয়েছিল। নেক্সটটা দেখো, তোমাকে কাজটি করতে হয়েছিল, ইউ, ইউ তোমাকে জন্য কি আনবো ইউ, ইউ হ্যাড টু, ইউ হ্যাড টু ডু, ডুটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, দ্য ওয়ার্কটা কি অবজেক্ট, ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তোমরা এরকম রুলসটা ভালো করে দেখবে, তারপরে এক্সাম্পলের মাধ্যমে তোমরা ক্লিয়ার করবে। তাকে ছবি আঁকতে হয়েছিল, তাকে, তাকের জন্য কি আনবো, তাকের জন্য হি আনবো, হি হ্যাড টু, হি হ্যাড টু ড্র, ড্রটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, পিকচার কি, পিকচারটা হচ্ছে অবজেক্ট। চলে চলে যাচ্ছি নেক্সট, দেখো তাহলে পরেরটা দেখো, হ্যাড টু এর প্রশ্নবোধক বা না বোধক করার নিয়মটা কি, রুলসটা দেখো, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, যদি আমরা না বোধক করি তাহলে হবে কি অবজেক্ট। সেই সেম নিয়ম দেখো, এখানে ডু অর ডাজ এই দুটোর পরিবর্তে শুধু এখানে কি এসেছে, এখানে নেগেটিভ করার জন্য শুধুমাত্র ডু ডাজ না দিয়ে এখানে ডিড নট দিয়েছি, কারণ এখানে কি আছে হ্যাড টু, সাবজেক্ট, সাবজেক্টের পর কি আছে ডিড নট, ডিড নট এর পরে হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে কি প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে ডিড, ডিড প্লাস সাবজেক্ট, ডিড প্লাস সাবজেক্ট। আমরা আগে কি দেখেছিলাম হ্যাড, হ্যাড টু, ওখানে কি দেখেছিলাম সরি, যদি হ্যাভ হ্যাজ থাকতো তখন কি হয়েছিল ডু অর ডাস প্রথমে এসেছিল, কিন্তু এখানে কি হবে, এখানে যেহেতু পাস্টের কথা হচ্ছে তাহলে এখানে কি হবে ডিড, জাস্ট ডিডটা চেঞ্জ হবে, ডু আর ডাস এর পরিবর্তে এখানে ডিড হবে, ডিড প্লাস সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা কি হলো প্রশ্নবোধকের ক্ষেত্রে হলো। এবার দেখো এক্সাম্পলের মাধ্যমে আমরাও শিখে নি কিছুটা, আমাকে গান করতে হয়নি, আমাকে গান করতে হয়নি, অতীতের কিছুর কথা বলা হয়েছে কিন্তু এখানে নেগেটিভ সেন্স, তাহলে আমাকের পরিবর্তে আমাকের জন্য কি আনলাম আয়ের সাথে কি আসবে ডিড নট, এখানে কোনো ডু ডাস তোমাদের চেক করার দরকার নেই, শুধুমাত্র ডিড বসিয়ে দাও, ডিড নট, ডিড নট এর সঙ্গে কোনো হ্যাজ এর কোনো ব্যাপার নেই, হ্যাভ টু প্রত্যেকটার সঙ্গে হবে হ্যাভ টু কি সিং, সিংটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম সিং, এখানে অবজেক্ট না থাকলেও হবে, যদি থাকে দেবে, না হলে না দেবে, কোনো অসুবিধা নেই। তাকে স্কুলে যেতে হয়নি, তাকে স্কুলে যেতে হয়নি, তাকের জন্য কি আনলাম হির সাথে কি ডিড নট, ডিড নট এর সাথে হ্যাভ টু, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তারপরে কি টু গো, হ্যাভ টু, হ্যাভ এর সাথে টু,
তারপরে কি গো, গোটা মানে কি ভার্বের ফার্স্ট ফর্ম। তারপর টু স্কুলটা কি এখানে অবজেক্টের কথা বলেছে তাই এখানে অবজেক্টটা বসাবো। তারপরে কি তোমাকে খেলতে হয়নি, তোমাকে খেলতে হয়নি। ইউ তোমাকে জন্য কি ইউ, ইউ ডিড নট। তারপরে কি হ্যাভ টু প্লে, প্লেটা কি ভার্বের ফার্স্ট ফর্ম। তারপরে নেক্সট এক্সাম্পল দেখো, তোমাকে কি পড়তে হয়েছিল, এটা কি সেন্সে আছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কোয়েশ্চেন আছে অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ডিড ইউ, ডিড শুরুতে কি হয়েছে ডু অর ডাজ কোনোটাই বসেনি, এখানে কি হয়েছে ডিড, ডিড কারণ এখানে অতীতের কথা বলা হয়েছে। ডিড ইউ, ডিড এর পরে কি সাবজেক্ট, ডিড এর পরে সাবজেক্ট, আমি বলেছিলাম ডিড এর পরে সাবজেক্ট। ডিড ইউ হ্যাভ টু রিড। তাহলে বোঝা গেল ওই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তারপরে দেখো ইউজ অফ ওয়াজ টু অর ওয়্যার টু, এই দুটো কিভাবে ইউজ করবে, ওয়াজ টু অথবা ওয়্যার টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো অতীতের কোনো কিছু করার কথা ছিল এমন বোঝালে এর ব্যবহার করা হয়, অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে, অতীতে কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়নি, কিন্তু এখানে তোমাদেরকে ক্লিয়ার করে বলা হলো না যে সেটা করা হয়নি, কিন্তু তোমাদের সেন্স দেখে বুঝে নিতে হবে যে সেটা করার কথা ছিল কিন্তু করা হয়নি। তখন কি হবে ওয়াজ টু অথবা ওয়্যার টু ব্যবহার হবে। দেখো রুলসটা একবার দেখে নাও, সাবজেক্ট প্লাস ওয়াজ টু অর ওয়্যার টু, তার সাথে কি বসবে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ টু অথবা ওয়্যার টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, অতীতের কোনো কিছু করার কথা ছিল এমন বোঝালে। আমার যাওয়ার কথা ছিল কিন্তু কি, কিন্তু যাওয়া হয়নি, এটা কি হলো, এটা দেওয়া নেই কিন্তু আমাদের এই সেন্সটা ধরে নিতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, এখানে সেন্সটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে আয়ের সাথে কি হবে, আয়ের সাথে ওয়াজ হয়, আয়ের সাথে ওয়াজ, আয়ের সাথে ওয়াজ টু, কারণ এখানে কি আছে ওয়াজ টু এর ইউজ আমরা শিখছি। আই ওয়াজ টু, টু তারপরে কি হবে ভার্বের ফার্স্ট ফর্ম, আই ওয়াজ টু গো। তাহলে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, তার বলার কথা ছিল, তার বলার কথা ছিল কিন্তু বলেনি। তাহলে এখানে কি হবে হি, তার জন্য কি লিখলাম হি, হি এর সাথে কি হবে ওয়াজ টু হবে, কারণ এখানে কি সিঙ্গুলার বলা হয়েছে তাই হি, হি ওয়াজ টু সে, সেটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে অবজেক্ট নেই তাই অবজেক্ট ইউজ করব না। তাদের খেলার কথা ছিল, তাদের জন্য কি আনলাম দে, দের সঙ্গে আমরা কি বসাই প্লুরালের সঙ্গে সবসময় ওয়্যার বসাই। দে ওয়্যার টু কি প্লে, প্লেটা কি ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে বোঝা গেল দে ওয়্যার টু প্লে, তাহলে এখানে অতীতের কোনো কিছু করার কথা ছিল এমন বোঝালে এটির ব্যবহার হয়। দেখো নেক্সট দেখে নাও ইউজ অফ ওয়াজ টু ওয়্যার টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো আমরা তো একটু আগে ওয়াজ টু ওয়্যার টু শিখে নিয়েছি কিন্তু এটা আবার কি, এটা কি দেখো হ্যাভটা কেন ইউজ হলো, হ্যাভ এর সঙ্গে ভার্বের থার্ড ফর্মটাই কেন বা ইউজ হলো। দেখো অতীতের কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়নি এমন বোঝালে এই ফর্মটা ব্যবহার হয়। দেখো এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া আছে অর্থাৎ মেনশন করা আছে কিন্তু করা হয়নি, এই সেন্সটা ভালো করে মেনশন করে দেওয়া রয়েছে। তাই এখানে কি হবে হ্যাভ, যেহেতু মেনশন করা তাহলে লিখতে হবে হ্যাভ, হ্যাভ এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম নয় ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। রুলসটা কি আছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে ওয়াজ টু অর্থাৎ ওয়্যার টু এর সাথে কি হবে হ্যাভ টু এর সাথে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। কখন এটা ইউজ হয়, এখানে হবে না বোধক, না বোধকের ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে। আমার যাওয়ার কথা ছিল, এক্সাম্পল কি আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, এটা জাস্ট না বোধকের ক্ষেত্রে এটা ইউজ হয়। আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, আগেরটা কি ছিল ওখানে কিন্তু যাইনি কথাটা আছে মানে সেটা না বোধক বোঝায়নি, সেটা না বোধক হয়নি অর্থাৎ নেগেটিভ হয়নি। তাহলে এটা বুঝে গেলে আই ওয়াজ টুটা কি আমার জন্য আইয়ের সাথে কি আইয়ের সাথে ওয়্যার হয় না, আই ওয়াজ টু হ্যাভ তারপরে কি ভার্বের থার্ড ফর্ম কি গন, তাহলে এখানে কি ভার্বের থার্ড ফর্ম গন বসালাম। আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, তার বলার কথা ছিল কিন্তু যায়নি, এখানেও নেগেটিভ সেন্স ইউজ হলো। হি তার জন্য হির সাথে কি হবে ওয়াজ টু হ্যাভ এর সাথে সের পাস্ট ফর্ম কি সরি সের হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে সেড, সেড
তাহলে ভার্বের থার্ড ফর্ম বোঝা, V3টা বুঝে গেলে। তারপরে সেন্টেন্স দেখো, তাদের খেলার কথা ছিল কিন্তু, তাদের খেলার কথা ছিল কিন্তু খেলেনি। এখানে আছে বলেনি, কিন্তু এখানে হবে কি খেলেনি। দেখো দে, তাদের জন্য কি লিখলাম, দে, দের সাথে কি হয়, দের সাথে ওয়াজ হয় না, দের সাথে হয় ওয়্যার টু হ্যাভ, ওয়্যার টু হ্যাভ, দে ওয়্যার টু হ্যাভ, তাদের খেলার কথা ছিল কিন্তু খেলেনি। তাহলে কি এখানে কি হবে, অবজেক্টটা কি, সরি এটা ভার্বের থার্ড ফর্মটা কি প্লেড, দে ওয়্যার টু হ্যাভ প্লেড, এখানে অবজেক্ট নেই তাই অবজেক্টটা ইউজ হলো না। দেখো পরে দেখো, এবার কি একটা সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি, দেখো এটা কিভাবে এই অ্যাডভার্বিয়াল গুলো ইউজ হয় সেটা আমি সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে আজকে শেখাবো। রুলস দেখো, 1 নম্বর রুলস, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল। দেখো ট্রানজিটিভ ভার্বটা কোথায় বসে, সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে তারপরে কি অবজেক্ট, তারপরে অ্যাডভার্বিয়াল, সাবজেক্টের পরে কি বসে ইন্ট্রানজিটিভ, অবজেক্ট, তারপরে কি আছে অ্যাডভার্বিয়াল, সাবজেক্টের পরে আছে কি বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। দেখো এই ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, বি ভার্ব এইগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বোঝাবো, তোমরা একটু দেখতে থাকো। কোন সেন্টেন্সের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অ্যাডভার্বিয়াল। এখানে মেন উদ্দেশ্য অ্যাডভার্বিয়ালটাকে কিভাবে ইউজ করা হয় সেটাকেই আমি শেখাবো। অ্যাডভার্বিয়ালের জন্য আমরা কি করব, সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে কি প্রশ্ন করব, কোথায়, কখন, কিভাবে, কেন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই হলো অ্যাডভার্বিয়াল। তোমরা এইগুলো ভালো করে গ্রামাটিক্যাল যে রুলস গুলো সেগুলো দেখার জন্য নেক্সট ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, কারণ একটা ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব নয়, তোমাদের আলাদা আলাদা ভিডিও প্রোভাইড করে আমি খুব ভালো করে তোমাদেরকে ক্লিয়ার করানোর চেষ্টা করব। সুদীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ভারত স্বাধীনতা পেয়েছিল, সুদীর্ঘ সংগ্রাম মধ্যে দিয়ে ভারত স্বাধীনতা পেয়েছিল, এখানে সাবজেক্টটা কে, এখানে সাবজেক্টটা কি আছে ভারত, ইন্ডিয়া তারপরে কি স্বাধীনতা পেয়েছিল, তাহলে ভার্বটা কি আছে এখানে ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্টের পরে কি আছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে কি ইন্ডিয়া গট কি ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স কি পেয়েছিল স্বাধীনতা পেয়েছিল, তাহলে কি কি পেয়েছিল স্বাধীনতা পেয়েছিল, এটা কি পেয়ে গেলাম অবজেক্ট পেয়ে গেলাম। এবার কি আমাদেরকে কি দরকার অ্যাডভার্বিয়াল কোনটা, সুদীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে, থ্রু এ লং স্ট্রাগল, এটা কি কি প্রশ্ন করলাম, ভারত স্বাধীনতা পেয়েছিল কিসের মাধ্যমে বা কিভাবে, তাহলে এখানে কিভাবে দিয়ে যদি প্রশ্ন করি তখন এই অ্যান্সারটা আমরা পেলাম, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স, ভারত স্বাধীনতা পেয়েছিল থ্রু এ লং স্ট্রাগল মানে কিভাবে পেয়েছিল, থ্রু এ লং স্ট্রাগল সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। নেক্সট দেখো, অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন, অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন, এখানে কোনটা সাবজেক্ট দেখে বুঝে নাও, মেনি ফ্রিডম ফাইটার্স, তাহলে কি অনেক স্বাধীনতা সংগ্রামী পেয়েছিল, তাহলে অনেক স্বাধীনতা সংগ্রামীটা হচ্ছে সাবজেক্ট, ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ দেখো স্যাক্রিফাইসটা কি, স্যাক্রিফাইসড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সরি এটা কি দেখো স্যাক্রিফাইসটা কি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্টের সঙ্গে তারপরে কি বসেছে ট্রানজিটিভ ভার্ব, তারপরে কি আছে দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি। দেখো স্যাক্রিফাইসড এর পরে কি আছে মেনি ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইসড মানে অনেক স্বাধীনতা সংগ্রামী, স্যাক্রিফাইসড মানে কি আত্মবিসর্জন দিয়েছিলেন তাদের জীবন দেয়ার লাইভস, এটা কি অবজেক্ট, তাদের জীবনকে আত্মবিসর্জন দিয়েছিলেন, ফর দা ইন্ডিপেন্ডেন্স অফ দা কান্ট্রি, এটা কি ফর দা মানে কি দিয়েছিল, দেশের স্বাধীনতার জন্য, কিসের জন্য দিয়েছিলেন, ফর দা ইন্ডিপেন্ডেন্স অফ দা কান্ট্রি, তাহলে দেশের স্বাধীনতার জন্য তারা আত্মবিসর্জন দিয়েছিলেন, অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল।
এবার দেখো নেক্সট এক্সাম্পল দেখো, ওই শহীদরা আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন। ওই শহীদরা বলতে আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন। এখানে সাবজেক্ট কোনটাকে বোঝাচ্ছে? এখানে সাবজেক্ট হচ্ছে দোজ ম্যাটিয়ার্স। শহীদ ইংলিশ কি? দোজ ম্যাটিয়ার্স, ওই শহীদরা। আর এখানে কি বলেছে? বি ভার্ব দিয়েছে, এম ইজ আর। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব এম ইজ আর, এম ইজ আর, তাহলে বি ভার্ব বসেছে। এখানে কি আছে? আর ইমর্টাল ইন আওয়ার হার্টস। ইন আওয়ার হার্টস, ইমর্টাল মানে কি? অমর। ইমর্টাল, দোজ ম্যাটার্স আর ইমর্টাল ইন আওয়ার হার্টস, এটা কি? এটা হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল। দোজ ম্যাটার্স আর ইমর্টাল, ইমর্টালটা কি? ইমর্টালটা হচ্ছে অবজেক্ট। দোজ ম্যাটার্স মানে ওই শহীদরা, ওই শহীদরা কি? অমর, ওই শহীদরা অমর ইন আওয়ার হার্টস। তাহলে এখানে কি পেয়েছিলাম? এটা কি? বি ভার্বের পরে ইমমর্টাল, ইমমর্টালটা কি? কমপ্লিমেন্ট, ইমমর্টালটা কমপ্লিমেন্ট। তারপরে কি আছে? ইন আওয়ার হার্টস, ইন আওয়ার হার্টসটা অ্যাডভার্বিয়াল। তাহলে পরপর স্টেপ ওয়াইজ দেখলে তোমরা বুঝে যাবে সেন্টেন্স গুলো কিভাবে গঠন হচ্ছে। পরের এক্সাম্পল দেখো, আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানগুলিতে মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। দেখো এখানে কি আছে? প্রথমে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কি? আমরা, কিন্তু এখানে কি আছে তার সাথে? প্রতি বছর, প্রতি বছরটা এটাও একটা অ্যাডভার্বিয়াল, এটাকে আমরা প্রথমে দিয়ে দিতে পারি। এভরি ইয়ার, এভরি ইয়ার মানে অ্যাডভার্বিয়ালটা প্রথমেও বসানো যায়। তারপরে দেখো এভরি ইয়ার উইটা কি? সাবজেক্ট। তারপরে কি? সাবজেক্টের পরে কি দেব? সাবজেক্টের পর ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। দেখো শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, তাহলে এটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, এখানে অবজেক্টের উপর ডিপেন্ড করতে হবে পুরো মানেটা জানার জন্য। সো এভরি ইয়ার উই হোমেজ কাদের দিই? শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি কাদেরকে? টু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার্স, টু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার্স। তাহলে এটা কি? মহান স্বাধীনতা সংগ্রামীদের, এটা পেয়ে গেলাম। এটা কি? এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখো কখন দিই, এখানে কখন দিয়ে প্রশ্ন করা যাবে এটা আমরা পড়ে নিয়েছিলাম। তাহলে কি? ইন ন্যাশনাল ইভেন্টস, ইন ন্যাশনাল ইভেন্টস এটা কি? জাতীয় অনুষ্ঠানগুলিতে, লাইক ইন্ডিপেন্ডেন্স ডে, যেমন কি স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানগুলিতে। তাহলে বোঝা গেল। নেক্সট দেখো, আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে, এখানে সাবজেক্ট কি? আমাদের দেশ। তাহলে আমাদের দেশটা সাবজেক্ট, এখানে কি আছে? বি ভার্ব আছে। আমাদের দেশ ইজ ডেভেলপিং, এটা কি আছে? কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে দেখো এটা এটা কমপ্লিমেন্টের সেন্স দিচ্ছে। ইজ ডেভেলপিং এটা কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং গ্র্যাজুয়ালি, কিভাবে? এটা কি? এটা অ্যাডভার্বিয়াল। কারণ কি? আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিংটা কি? আওয়ার কান্ট্রি বি ভার্ব, তারপরে কি? কমপ্লিমেন্ট, তারপরে যেটুকু রয়েছে সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে বোঝা গেল সেন্টেন্স গুলো কিভাবে আমাদেরকে ইউজ করতে হচ্ছে, বিভিন্ন গ্রামাটিক্যাল গুলো। তাহলে বুঝে নিলে পরেরটায় যাচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। বিভিন্ন ধর্মের মানুষ। পিপলটা কি? পিপলটা হচ্ছে সাবজেক্ট। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে কোথায়? বিভিন্ন ধর্মের মানুষ, এই পুরোটাই তো সাবজেক্ট। তাহলে কি? পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স। তারপরে কি আছে? সাবজেক্টের পরে কি হবে? লিভটা কি? বিভিন্ন ধর্মের মানুষ বাস করে কিভাবে? এটা কি? ট্রান্সিটিভ ভার্ব। রিলিজিয়ান লিভ, তারপরে কি? হিয়ারটা কি? অবজেক্ট। তারপরে কি আছে? পিসফুলি, কিভাবে? তাহলে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কিভাবে দিয়ে, তাহলে উত্তরটা যেহেতু পেয়েছি, তাহলে কি? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। পিসফুলি শান্তিপূর্ণভাবে বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। জাস্ট কোয়েশ্চেনটা ঠিকঠাক করবে, তাহলে দেখবে অ্যান্সার তোমরা ইজিলি করে দিতে পারবে। তাহলে পরেরটা দেখো, এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায়। এখানে এখানে বৈচিত্র্যের মধ্যে, এখানে কি? এখানে কোনটা সাবজেক্ট? ঐক্যটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি? ইউনিটি ইন ডাইভার্সিটি, তার মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এইটা পুরোটা হচ্ছে সাবজেক্ট। শুধুমাত্র ঐক্য নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। তারপরে কি আছে? ভার্ব আছে, বি ভার্ব আছে। তাহলে কি? তারপরে কি? নোটিসটা কি? একটা কমপ্লিমেন্ট বোঝাচ্ছে, নোটিসড। তারপরে কি হবে? তারপরে কি আছে? অ্যাডভার্বিয়াল। তাহলে ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ নোটিসড হিয়ার। তার নেক্সট দেখো,
ভারতবর্ষ যুদ্ধ চায় না, শান্তি চায়। দেখো এখানে একটা কন্ট্রাস্ট ইউজ হয়েছে, এখানে চাই না আছে আর এখানে চাই আছে, এটা বৈপরীত্য ইউজ হয়েছে। তাহলে কিভাবে সেন্টেন্সটা করব? ইন্ডিয়া, ভারতবর্ষটা কি ইন্ডিয়া, সেটা হচ্ছে কি সাবজেক্ট। তারপরে কি আছে ডাজ নট, এখানে নেগেটিভ সেন্সটা আগে ইউজ করব, তারপরে অ্যাফার্মেটিভটা করব। ইন্ডিয়া ডাজ নট, ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট, ওয়ান্টটা কি ওয়ান্ট মানে কি, ওয়ান্ট মানে চাওয়া, তার মানে কি ডাজ নট ওয়ান্ট মানে চাই না। এখানে একটা কমপ্লিমেন্ট বোঝাচ্ছে, কি চাই না, ডাজ নট ওয়ান্ট ওয়ার, যুদ্ধ চাই না, কিন্তু কি চাই, বাট পিস। তাহলে এখানে বোঝা গেল কিভাবে কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা ইউজ করব ট্রান্সলেশনের ক্ষেত্রে। দেখো তারপরে লাস্টটা যে দেখে নাও, কিন্তু শত্রুরা আমাদের দেশ আক্রমণ করলে জীবন দিয়েও আমাদের দেশকে রক্ষা করব। তাহলে কি কিন্তু, কিন্তুটা আগে ইউজ করে নেব। বাটটা কি, তারপরে কি বাট ইফ, কিন্তু যদি, কিন্তু শুধু বাট আমরা ইউজ করব না, বাট ইফ যদি, সেই সেন্সটাকে বুঝে নিতে হবে, বাট ইফ। তারপরে সাবজেক্ট কি আছে, এনিমিস, বাট ইফ এনিমিস ইনভেড আওয়ার কান্ট্রি, ইনভেড মানে কি আক্রমণ করা, আক্রমণ করা, কোথায় আক্রমণ করবে, আমাদের দেশকে আক্রমণ করবে। তাহলে কি ইনভেড আওয়ার কান্ট্রি, আমাদের দেশ আক্রমণ করলে, তাহলে কি এখানে এনিমিসটা কি সাবজেক্ট, ইনভেড আওয়ার কান্ট্রি আমাদের দেশকে আক্রমণ করলে, তাহলে সাবজেক্ট ইনভেড, এনিমিস ইনভেড আওয়ার কান্ট্রি। তারপরে কি ইনভেডটা হচ্ছে ভার্ব, তাহলে কাকে করবে, এটা হচ্ছে অবজেক্ট, এইটুকু হচ্ছে সরি এইটুকু ইনভেড আওয়ার কান্ট্রি, এটা অ্যাডভার্বিয়াল। বাট ইফ এনিমিস ইনভেড আওয়ার কান্ট্রি উই উইলটা কি, উইটা কি সাবজেক্ট, তারপরে কি আছে ভার্ব আছে, উই উইল ডিফেন্ড, এটা হচ্ছে কি ডিফেন্ড, ডিফেন্ডটা কি এটা ভার্ব, উই উইল ডিফেন্ড আওয়ার কান্ট্রি, কাকে কাকে ডিফেন্ড করব, জীবন দিয়েও আমাদের দেশকে রক্ষা করব, ডিফেন্ড করা অর্থাৎ বা প্রোটেক্ট করা। উই উইল ডিফেন্ড আওয়ার কান্ট্রি উইথ আওয়ার লাইফস, কি দিয়ে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, কিসের মাধ্যমে, জীবন দিয়েও আমাদের দেশকে রক্ষা করব। কিভাবে করব তাহলে, উইথ আওয়ার লাইফস, উই উইল ডিফেন্ড আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে রক্ষা করব উইথ আওয়ার লাইফস। তাহলে আমরা আমাদের দেশকে রক্ষা করব কিভাবে, জীবন দিয়ে। বাট ইফ এনিমিস ইনভেড আওয়ার কান্ট্রি উই উইল ডিফেন্ড আওয়ার কান্ট্রি উইথ আওয়ার লাইফ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তাই আজকে শেষ করছি। যদি তোমাদের মনে হয় এরকম ভাবে ভিডিও তোমাদের প্রয়োজন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কালেক্ট করে নেবে আর বারবার দেখতে থাকবে। ধন্যবাদ।